উপস্থিত সম্মানীয় সুধীমণ্ডলী, আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাকে বলতে সুযোগ দেওয়ার জন্যে। আমি দুঃখিত যে আমি দেরি করে আসার কারণে সবার কথা আমার শোনার সুযোগ হয়নি। সুযোগ হলে আমার আরেকটা সুবিধা হতো যে আমি গতকাল একটা চিঠি পেলাম ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারির পাঠিয়েছেন এবং সেখানে বলেছেন যে আগামীকাল 15 জুলাই 11টার সময় বেলা 11টায় ওই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের সঙ্গে তিনি আলোচনা করতে চেয়েছেন, আমাদের প্রতিনিধিদের তিনি ডেকেছেন। তো সেই জন্যে যদি সবার কথা শুনতাম এবং সেটা যদি আরও ভালোভাবে ওখানে আমরা কি চাইছি সেটা আমরা খুব বিচ্ছিন্নভাবে বলছি এবং এই নিয়ে সব অর্গানাইজেশন চাইছেন যে এটা নিয়ে পজিটিভ কিছু ভূমিকা আমরা রাখি এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটার একটা সলিউশন আসুক। কিন্তু আমরা কি চাইছি সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে আমরা কেউ তুলে ধরতে পারিনি। আমি ইতিমধ্যেই আমরা ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনকে দিয়েছি আমাদের লিখিত বক্তব্য যে আমরা প্রথমে চেয়েছিলাম যে এটা পরিষ্কার যে কলকাতা হাইকোর্ট কোনোভাবে বলেনি যে এই গোষ্ঠীগুলোকে ওবিসি তালিকাভুক্ত করা যাবে না। কলকাতা হাইকোর্ট বলেছে যে যাদের ওবিসি হিসাবে চিহ্নিত করা হয়েছে, যাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই চিহ্নিতকরণের ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি রয়েছে। ফলে রাজ্য সরকার চাইলে আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার স্যার যেটা নুরুস সালাম সাহেব যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার চাইলে সেই ত্রুটিপূর্ণ পদ্ধতিগুলো কিন্তু সংশোধন করতে পারে। সেই জন্যে আমারও বক্তব্য প্রথম থেকেই যে রাজ্য সরকার উদ্যোগ নিক তাদের ত্রুটিগুলো তারা সংশোধন করার, এবং এখন অ্যাসেম্বলিতে যথেষ্ট সংখ্যক তাদের মেম্বার আছে এবং তারা যেহেতু চাইছেন ভোটের আগেই, ভোটের মাঝখানেই তারা ঘোষণা করেছেন যে আমরা ওবিসি চাই, হাইকোর্টের যে রায় আছেন সেটাকে তারা সরাসরি মানতে চাননি এবং এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছেন। তো রিভিউ পিটিশন করে বা তাদের হাতে যারা অ্যাডভোকেট জেনারেল থেকে যারা আছেন তাদের দিয়ে রিভিউ করে ভুলগুলো সংশোধন করে নিলে আমার মনে হয় যে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার চাওয়ার কোনো প্রয়োজন হতো না। এখন যারা এ বিষয়ে পণ্ডিত, যারা মানে পণ্ডিত হয়ে জন্মেছেন তাদের তো পরামর্শ দেওয়ার মতন ক্ষমতা সব মানুষের হয় না আর কি। তো আর সেই শক্তিও আমাদের নেই, কেননা আমরা একটা জায়গায় আসতে চাই না এবং বলিষ্ঠভাবে একটা কথা আমরা একটা জায়গায় দাঁড়িয়ে বলতে চাই না। তো যাই হোক, একটা অন্তত পজিটিভ দিক যে আমরা সব অর্গানাইজেশনই চাইছি যে ওবিসি বিষয়টা যে কোনোভাবে আমরা আমাদের প্রচেষ্টাতে অন্তত যে সুবিধা আমাদের কমিউনিটির ছেলে মেয়েরা পাচ্ছিল সেই সুবিধাটা কন্টিনিউ রাখার জন্যে। এবং আমার আগে যে আমাদের বোন বলেছেন তার তথ্য, এটা ঠিক যে চাকরির ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ মুসলিম ছেলেরা সুবিধা না পেলেও শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার ক্ষেত্রে পেয়েছে এবং সেটা মেডিকেল এডুকেশন থেকে নার্সিং, প্যারামেডিকেল, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি এডুকেশনে আমাদের ছেলেমেয়েরা কিন্তু যথেষ্ট একটা সুবিধা পেয়েছে। তার যে রেজাল্ট, সুদূর প্রসারী যে রেজাল্ট, সেই রেজাল্ট সার্ভিসের ক্ষেত্রেও তার প্রতিফলন ঘটবে। তো সেই জন্যে যে কোনো মূল্যে একটা জায়গায় এসে আমাদের এটা করতে হবে। ইতিমধ্যে আমরা রাজ্য সরকারের যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, যদিও তারা আমাদের পছন্দ করেন না, কেননা তারা অপ্রিয় সত্যি কথা শুনতে অভ্যস্ত নন,
তো আমাদের তারা জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে বিষয়টিকে স্টে অর্ডার করানোর জন্যে যত বড় মাপের অ্যাডভোকেট লাগুক আমরা দেব, এবং তারা আমাদের পরামর্শও চেয়েছেন। আমরা কপিল সিবাল বা এই ধরনের যারা বড় অ্যাডভোকেট আছেন সুপ্রিম কোর্টে তাদের দাঁড় করানোর কথা বলেছি, এবং গভর্নমেন্ট সরাসরি নয়, তাদের যাদের মাধ্যমে তারা আমাদের সঙ্গে কথাবার্তা বলেন তাদের মাধ্যমে তারা বলেছেন যে আমরা এগুলো দেব। এবং আগামীকাল প্রিন্সিপাল সেক্রেটারি ওখানে যিনি আছেন, না বিসিডব্লিউ ডিপার্টমেন্টের বনশাল, হ্যাঁ সঞ্জয় বনশাল, উনি ডেকেছেন। দেখা যাক, ওনার কথাও আমরা শুনব। এবং আমাদের যে প্রস্তাব সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে স্টে অর্ডার করাতেই হবে যে কোনো মূল্যে এবং যত দ্রুত সম্ভব। আর তারপরে রাজ্য সরকারকেই যে পদ্ধতিগত সিস্টেম আছে সেই সিস্টেমে গিয়ে অবশ্যই এই সুবিধাটা যাতে কন্টিনিউ করা যায় সেই জন্যে। যেমন কর্ণাটকে 15 বছর ধরে স্টে অর্ডার চলছে। এখন মুসলমানদের হয়ে কাজ করার ক্ষেত্রে সব রাজ্য যথেষ্ট ইতিবাচক ভূমিকা সেকুলার রাজনৈতিক দলগুলোও কিন্তু দেখাতে চাইছেন না, কেননা তাদের হিন্দু ভোট কেটে যাওয়ার একটা ভয় আছে, একটা ভীতি আছে। তো সেই জন্যে আমাদের বুঝতে হবে যে আমরা কিন্তু পশ্চিমবাংলায় যথেষ্ট সংখ্যায় বেশি আছি, এটা আমাদের একটা পজিটিভ দিক। সেটাকে কাজে লাগিয়ে আমাদের কিন্তু ঐক্যবদ্ধ একটা শক্তি দরকার। আমার বারবার মনে হয়েছিল, কেননা আমরা অনেক দিন ধরে এই পথে জার্নি করছি। আমি 1996 সাল থেকে এই আন্দোলনের পথ। তখন তো সংরক্ষণের কথা বললেই কলকাতায় অনেকেই ডেকে বলতো যে তোমরা আবার পশ্চিমবাংলাটাকে দুটো ভাগে ভাগ করবে নাকি, আবার একবার এই বাংলাটা ভাগ করবে। তো যখন রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্ট এলো তখন ওই দলিলটা হাতে পাওয়ার পরে আমরা আরও বলিষ্ঠভাবে কথা বলতে পারলাম। কিন্তু 1996 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমাদের আন্দোলন করতে গিয়ে অনেকটাই সমালোচনার মধ্যে পড়তে হয়েছে যে মুসলমানদের জন্য কেন রিজার্ভেশন চাইছো, তাহলে কি দেশটা বা বাংলাটাকে আবার একবার ভাগ করতে চাইবে? কিন্তু সত্যিকার অর্থেই যে মুসলমানরা অনগ্রসর পশ্চাৎপদ, এমনকি জ্যোতি বসুও যখন বাধ্য হয়ে মাদ্রাসা নিয়ে মুসলমানদের নিয়ে কথা বলেছেন আন্দোলন এবং খবরের কাগজের বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে, তখন তিনিও বলেছেন যে না, মুসলমানদের নিয়ে আমরা আলাদা করে ভাবি না, আমাদের কাছে হিন্দু মুসলমান আলাদা করে কিছু নয়, আমাদের কাছে সবাই সমান। তিনি মারা গিয়েছেন, আমি তাকে অসম্মান করতে চাই না, কিন্তু এটা তো বাস্তব যে তাদের এই যে মহানুভবতা, যে তারা হিন্দু মুসলমানকে আলাদা করে দেখেন না, কিন্তু তার যে কর্মফল দেখা গিয়েছে যে সরকারি সার্ভিসে মুসলমানদের প্রতিনিধিত্ব মাত্র 2%। তো ফলে এটাকে তো তারা অস্বীকার করতে পারবেন না। তো এবং এইটা যদি জ্যোতিবাবুর মতো ব্যক্তিত্বের সমালোচনা এক্ষুনি আর করা ঠিক নয়, কিন্তু এটা যদি সত্যিকার অর্থেই ঠিক হতো তাহলে তো মণ্ডল কমিশন নিয়ে এত লড়াই, এত আন্দোলন গোটা দেশ জুড়ে হতো না, ওবিসি সংরক্ষণ, এসসি এসটি সংরক্ষণ, এসবগুলোর প্রয়োজনও হতো না। কিন্তু সব কিছুর প্রয়োজন আছে এবং কেউ সহজে দেয় না, সেটাকে লড়াই করে আদায় করে নিতে হয়। আমরা যদি সেই শক্তি অর্জন করতে পারি, এই শক্তিটা বিধানসভার বিধায়কের জুটিয়ে শক্তি নয়, এই শক্তিটা রাজপথে জনপ্রদর্শনের শক্তি। এইটাই যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে কথা বলার জন্য ওদের কাছে যেতে হবে না, ওরা আপনার কাছে এসে কথা বলবে। আমরা যদি সেই জনসংগঠন দিয়ে বড় আন্দোলন গড়ে তুলতে পারি, দেখবেন যে ওরা জানতে চাইবে যে কি করতে হবে বলুন। এবং আমার জীবনের একাধিক আন্দোলনে তা ঘটেছে যে জনমত দেখে ওরা আমাদের কাছেই এসে বলেছে কি করতে হবে বলুন, আপনাকে যেতে হবে না, আমরা যাচ্ছি, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। আমি দেখেছি যে একাধিক আইপিএস আইএসরা, এটা সোশ্যাল মিডিয়ায় না যাওয়া ভালো আর কি, সারা দিন ধরে অপেক্ষা করেছেন কথা বলবেন বলে। কামরুজ্জামান তুমি এসো, আমরা অপেক্ষা করছি। আমি বলি কাজ আছে, ঠিক আছে তোমার যখন সুবিধা হয় তখন এসো, আমরা অপেক্ষা করছি। তো যদি আমরা মানুষকে সংগঠিত করতে পারি
তাহলে ঐক্যবদ্ধ করা যাবে। আমি বেসকে বলবো, আমি মাদ্রাসার ছাত্রদের বলবো, আরও যে সমস্ত অর্গানাইজেশন আছে আমি সবাইকে বলবো যে বিশেষ করে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। যদি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে কলকাতায় যদি একটা মিছিল আমরা করে দিতে পারি, বাকি দাবিটা আদায় করে নেওয়ার দায়িত্ব যদি আমাকে দেন, আমার মতন একজন মানে দুর্বল মানুষকে, আমি বলছি যে ছেড়ে দেবেন, আমরা আদায় করে নিতে পারবো। কিন্তু লড়াই ছাড়া হবে না। লড়াই যদি না করেন, সুপ্রিম কোর্টে কেসটা স্টে করার জন্যে যে ভূমিকা দরকার, এখনও সেই সদর্থক ভূমিকা কিন্তু রাজ্য সরকারের নেই। সেই সদর্থক ভূমিকা নেই। কেসটা কোথায় আছে, হারিয়ে গেছে না লিস্টেড হয়েছে, এমন সদর্থক প্রশ্নের উত্তরও কিন্তু আজও পর্যন্ত আমরা পাচ্ছি না। ফলে বসে থাকলে হবে না, ঘরের বাইরে একটু বার হতে হবে। আমি যখন দেখি যে কেউ বার হচ্ছে না, অনেক সময় একাই বার হয়ে পড়ি, যদিও আমরা শক্তি আমাদের সব কিছু অনেকটা কম, তবুও বার হতেই হবে এবং সে লড়াইটা রাস্তায় লড়তে হবে। যারা আইনগত বিষয়টা ভালো বোঝেন তারা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে যান, পয়সা লাগলে আমরাও চাঁদা দেব, কিন্তু আমাদের একটু রাস্তায় আন্দোলন করার জন্য আপনারা পাশে থাকুন, আপনারা একটু অক্সিজেন দিন। ধন্যবাদ সবাইকে।